এইটা তিন ধারা হবে যতদূর সম্ভব। ভেরি গুড। আমরা এখন বলছি তো শুরুতে ক্লাসে শুরু করছি যে মামলাটা হচ্ছে তিন ধারায়। হ্যাঁ, এখানে রিমা এবং সোহেল বিয়ে করতে যাচ্ছেন, সোহেলের পূর্বে শর্ত দেয়। এই শর্তটাই হচ্ছে আমাদের যৌতুকের শর্তের ভিতরে রয়েছে, যে তারা শর্ত দেয় এরকম যে পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হয়, মোটরসাইকেল দিতে হয় বিয়ের আগে। তার বিয়ের আগে তাদের সাথে চুক্তি হয়, এবং রিমার মা সমাজের চাপে পড়ে এসব জিনিস দিতে রাজি হন, দেয় না কিন্তু বিয়ের কিছুদিন পর রিমার যখন দেয় না, তখন শারীরিক মানসিক নির্যাতন শুরু করে, পরিবার সমাজ মোটরসাইকেল দিতে পারে না দেখে এই রিমা কি করবে, রিমা বা রিমার অভিভাবক কি করবে, এই এই যে যৌতুক দাবি করার যে দণ্ডটা রয়েছে, এখন এই তিন ধারায় মামলা হয়। দেখা যাচ্ছে যৌতুক দাবি, মনোযোগ দেন, যৌতুক দাবি করা দণ্ড হচ্ছে 3 ধারা। এটা যদি মামলা হয় তাহলে এই উদাহরণটা হচ্ছে 3 ধারা মামলা হবে। যদি যৌতুক দেওয়া নেওয়া হয় সেটা 4 ধারা। তাহলে আমরা একটু আসি, যদি প্রত্যক্ষভাবে কোনো পরোক্ষভাবে বিবাহের কোনো পক্ষের নিকট যৌতুক দাবি করে, তাহলে অবশ্যই এই 3 ধারায় মামলা হয়। মনে রাখেন, বারবার বলছি যৌতুকের একটাই ধারায়, দুইটা ধারা, একটা হচ্ছে 3 আর একটা 4। তাহলে যৌতুকের দাবি যদি করে সেটা হচ্ছে 3 ধারায়। তাহলে এখানে এমসিকিউ আসবে, সেটা হচ্ছে সাজাটা অন্তত সেটার 5 বছর এবং এক এক বছর কারাদণ্ড, অনধিক 50,000 টাকা জরিমানা হবে, এবং উভয় দণ্ডে দণ্ডনীয়। সাজাটা পরীক্ষা হল পর্যন্ত আমরা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। কিছু কিছু আমরা 10-12টা সাজা মুখস্থ করবো, এখন সাজা এখানে পড়া দরকার নেই। পরীক্ষার আগ পর্যন্ত আমরা আলাদা ভাবেই করা আছে, প্যারাল কোডের কিছু আর হচ্ছে অন্য মাইনর একটি, এখানে পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। তাহলে দণ্ড হচ্ছে 3 ধারা, হ্যাঁ, সরি, যৌতুক দাবি হচ্ছে 3 ধারা, এটুকু মনে রাখেন। তাহলে এখান থেকে আবার আন্ডার সেকশন কোনো কিছু আপনাদের বোঝার নাই। তারপর হচ্ছে কানেক্টিং কোনো সেকশন নাই। তারপর আপনাদের এখানে কি আছে, মেকিং এমসিকিউ আছে, যে এখানে যৌতুক দাবি করার দণ্ড কোন ধারায়, 3 ধারা। উদাহরণ তো তৈরি করে দিলাম, উপরে একটা উদাহরণ তৈরি করার আছে। আচ্ছা, যৌতুক প্রদান এবং গ্রহণ, যেটা হলো 4 ধারা, আপনারা যেটা যেটা দেখলেনি যৌতুক, আমি বললাম এর আগে বলছি, যৌতুক প্রদান এবং যৌতুক যে দিবে যে গ্রহণ করবে, এটা উভয়ের দণ্ড যৌতুক 4 ধারা, যেটা বললাম। যে অবশ্যই এই যে এখানে একটা কথা আছে, আগে বলছি, যদি বিবাহের কোনো এক পক্ষ যৌতুক প্রদান গ্রহণ করে অথবা যৌতুক প্রদানে গ্রহণে সহায়তা করেন, যৌতুক প্রদান উদ্দেশ্যে চুক্তি করে, যে চুক্তি করে একটা চুক্তি করে, বলে বলো না, একটা চুক্তি করে স্টাম্প স্টাম্প চুক্তি করে, সেই ক্ষেত্রে এই খাজবের একটা অপরাধ। এখানে 5 বছর 50,000 টাকা জরিমানা, একই দেখেন তো, 5,000 এই 5 বছর 50,000 জরিমানা, উভয় দণ্ড এই। এখন আপাতত দণ্ড পড়া দরকার নেই। তাহলে 3 ধারা হচ্ছে সাজা, আর যৌতুক দেওয়া নেওয়া হচ্ছে কি, কয় ধারা, 4 ধারা। এখন এই যে 5 ধারা চার ভেরি ধারা স্যার। ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 5 ধারা, একজন বলছিলেন চুক্তি, চুক্তি নিয়ে যদি কোনো এরকম ঘটনা ঘটায়, তাহলে এই ধরনের চুক্তি ফলবিহীন হবে। পরীক্ষা আসবে, যৌতুক সঙ্গে চুক্তি ফলবিহীন ব্যাখ্যা করুন, এই 5 ধারা উত্তর লিখবেন। অর্থাৎ এই আইনের উদ্দেশ্য পূরণ করবে যদি কোনো যৌতুক প্রদান গ্রহণ করে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কি হবে, এই চুক্তি ফলবিহীন, ভয়েড হবে, এই যে ভয়েড, এই শূন্যবিহীন, ফলবিহীন হবে। এটা হচ্ছে 5 ধারা। আই রিপিট, তাহলে আমরা স্যার এক যদি ধারা, হ্যাঁ বলেন। স্যার যদি এই পাঁচ ধারা থেকে প্রশ্ন আসে আপনি যেটা বললেন, তাহলে হুম, উত্তর কি শুধু এই এক লাইনেই হবে স্যার? এক লাইনে, কোনো কথা নাই, কোনো কথা নাই। এত ব্যাখ্যা আপনি যখন, আপনার ভাষাগত যখন থাকবে, আপনি তো একটু ব্যাখ্যা দিতে পারবেন। যখন আপনার এই যে যৌতুক এরিয়া থেকে সাজা টাজা মিলে মোটামুটি একটা তো আপনার একটা এক্সপ্লেন করাই আছে, that একটু একটু গুছাই লিখে দিয়ে দিলেন, যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তারা আইনানুগ অভিভাবকের উপস্থিতি রেখে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা এই ধরনের কোনো কার্যক্রম করে বা চুক্তি নিয়ে কোনো কার্যক্রম করে, তাহলে তাদের চুক্তি ফলবিহীন হবে। লেখা যায়, মাথায় থাকলে ভাই, একটা সহজ ভাষা আছে, যদি আপনি পেটে থাকে না, আপনি বাথরুমে বসে জিলাপি বাঁচতে পারবেন। কথাটা শুনতে খারাপ শোনা যায়, আর যদি পেটে না থাকবে না, আপনি জিলাপি খেয়ে কুদ পারলেও লাভ হবে না। সহজ লাভ। আমার কথা বলছেন, এই যে পেটে রাখেন, একটু চারটা বেশি বেশি খায়েন, এই হলো কথা। তাহলে চুক্তি সংক্রান্ত চুক্তি ফলবিহীন পাওয়া যায়। এখন আসে মিথ্যা মামলা। এই মিথ্যা মামলাটা আমরা অনেক ধারায় পাবো। মিথ্যা মামলা একদম মাইনর একটি মানে 10-12টা আইন আছে। পেনাল কোডে আমরা জানি 211 এবং 182। অনেক ধারা পাবো আমরা, কানেক্টিং সেকশন অনেক আছে এটার সাথে। আমি বলছি, আমার ফর্মুলাটা আপনি প্লাস আপনাদের প্লিজ রিকোয়েস্ট করি যে আপনারা একটু এই ফর্মুলার মাথায় রাখবেন, যে স্যারের কি 5টা বিষয় আছে, আমি কাজ দিব আপনাদের আজকে। তাহলে মিথ্যা মামলা দায়ের করার দণ্ড হচ্ছে 6 ধারা। এই যৌতুকে অন্যান্য পরে পড়বো আমরা, কানেক্টেড যখন জানবো পরে, কানেক্টিং সেকশন আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এমসিকিউ সব, মনে করুন আপনাদের জন্য সবসময় এসে বসে থাকে, অপরাধের আমলযোগ্য হলো, এটা কি আমলযোগ্য না জামিনযোগ্য আপরযোগ্য, ম্যাক্সিমাম সবাই ভুল করে। এটা মুখস্থ রাখবেন, এই 7 ধারাটা এখানে মুখস্থ করবেন। এই অপরাধ হচ্ছে আমলযোগ্য, অবশ্যই জামিন অযোগ্য আপরযোগ্য। আমলযোগ্য, জামিন অযোগ্য, আপরযোগ্য, মনে থাকবে। আমলযোগ্য, জামিন অযোগ্য, এই এখন মনে থাকবে না, প্র্যাকটিস করবো আমরা, প্র্যাকটিস এটার জন্য আলাদা একটাই আছে, সমস্যা নাই, কিন্তু আজকে পড়েন, অনেকে নতুন, কষ্ট হবে। এটা হচ্ছে আমলযোগ্য, মানে বিনা বরণে গ্রেপ্তার করা যাবে। জামিন অযোগ্য, জামিন পাবে না। আপরযোগ্য, কম্পাউন্ডেবল, যেটা আদালতে গিয়ে তারা আপোষ করতে পারে। আর মনে হয় নাই, এই পর্যন্ত মনে হয় শেষ। আরেকটা আছে, এটা দরকার নেই। আরেকটা হচ্ছে এই যে 9 ধারাটা একটা এমসিকিউ আছে, যে এই আইনের উদ্দেশ্যে বিধি প্রণয়ন করবে কি, এমসিকিউ সরকার, এমসিকিউ হলো সরকার, এটা আসে প্রায় অন্যান্য এমসিকিউ তে আছে, যে এই আইনের উদ্দেশ্যে পূরণ করবে সরকার, গেজেট প্রকাশ যদি নতুন কোনো প্রণয়ন করে আইন, কে করবে, সেটা হচ্ছে বিধি প্রণয়ন করবে কে, সরকার। এটা 9 ধারা পড়া দরকার নেই, আইন হচ্ছে 7 ধারা মতো। আমি একবার রিপিট করতেছি, তাহলে আমরা পড়লাম আজকে যৌতুক নিরোধ আইন 2018 সালের
আমরা 7 পর্যন্ত পড়েছি। আমরা প্রথমে একে পেয়েছি যেটা আইনটা কার্যকর হয়েছে, দুয়ে পড়েছি দুইটা বিষয়, একটা পক্ষ ক, আর খ হচ্ছে যৌতুক। আচ্ছা, আমরা 3 ধারা পড়েছি কি যৌতুক, যৌতুকের যে মামলা দেয় সেটা। 4 ধারা পড়েছি কি যৌতুকের কে গ্রহণ এবং প্রদান করে। আর 5 ধারা পড়েছি কি যৌতুকের চুক্তি ফলবিহীন। আর 6 ধারা পেলাম কি মিথ্যা মামলা দেয়। আর 7 ধারা পেলাম কি সর্বশেষ এটা আমলযোগ্য, কে জামিন অযোগ্য, আপরযোগ্য। ক্লিয়ার? কে বলতে পারবেন দেখি তো? স্যার কে বলতে পারবেন? বলবো স্যার। হ্যাঁ বলেন, আপনি একে শর্ট করে বলেন, এত এ- বিস্তারিত বলার দরকার নেই। এইটা সাধারণ ভাষায় বলি স্যার। আমি হ্যাঁ, মানে হ্যাঁ বলেন। ইয়েগুলো না। হ্যাঁ। প্রথমে স্যার পক্ষ, তারপরে যৌতুক, হুম। তারপরে এই যে যৌতুকের দাবি, হুম। তারপরে যৌতুক লেনদেনের শাস্তি, হুম। তারপরে স্যার হচ্ছে এই আহ, বলে যৌতুকের কোনো শর্ত থাকলে শর্তনামা বাতিল। হুম। 6 নম্বর হচ্ছে মিথ্যা মামলা করলে স্যার সেই মিথ্যা মামলা শাস্তি। হুম। হুম। সাতরা। এই 7 ধারাটা স্যার ওই আমলযোগ্য, এই মামলার আমলযোগ্য, এটি মানে আমলযোগ্য মামলা। কার্যক্রম আমলযোগ্য মামলা, আমলযোগ্য, আ- জামিন অযোগ্য, আমলযোগ্য, আপরযোগ্য। আমলযোগ্য, সবসময় জামিন রাখবা। অযোগ্য, আর হ্যাঁ, হচ্ছে সে আপরযোগ্য জামিন স্যার। পাবে না, বলা আছে জামিন সে দিবেন, জামিন অযোগ্য বলছে। আর সবসময় এটা আপরযোগ্য, যদি তারা স্বামী স্ত্রী মিলে যায়, এই জন্য বলছে আপরযোগ্য করা হয়েছে। এগুলো নারী শিশু মামলাগুলো সে আপরযোগ্যই করে। আবার অনেক সময় আপরযোগ্য নয়, আমরা কিছু কিছু ক্ষেত্র বিশেষ পাবো, ওগুলো হচ্ছে ধারা অনুযায়ী। তাহলে এই যে আজকে আমরা 7টা ধারা পড়েছি, সবাই খাতা করবেন সবাই। এবং যে গ্রুপটা আমি দিব, সেই গ্রুপে, আপনাদের গ্রুপ তো আছে, এই গ্রুপে আর একটা পার্মানেন্ট গ্রুপ আছে, ওটা আমি অ্যাড করাবো কালকে দেখি। এই গ্রুপে সবাই যারা যারা একটু কষ্ট করে হলে প্রতিদিন, আপনাদের প্রেশার দিব না আমি, যারা সময় পান একটু রিকোয়েস্ট থাকবে যে আপনি একটু লিখে জমা দিবেন। আপনি একটা ধারা করছেন, একটা যেমন 3 ধারা পড়ছেন, 3 ধারা থেকে আপনি ওই 5টা অ্যাপ্লাই করবেন, ওই খাতা আমাকে জমা দিবেন। সবগুলো করা দরকার নেই। আমি এটা আমি এরকম 1 সপ্তাহ গিয়ে আমি আমার পরীক্ষা নেবো। এটা কিন্তু এমসিকিউ প্রায় 30টা এমসিকিউ আছে, এই যে আপনি নিচে দেখাই আপনাদের। এটা এমসিকিউ আমার হয়ে গেছে, কিন্তু আপনাদের ক্লাস শেষে পরীক্ষা নেওয়ার কথা, আজকে পরীক্ষাটা নিব না। এই যে দেখেন আপনাদের এমসিকিউ। স্যার স্যার হ্যাঁ এমসিকিউ। স্যার। হ্যাঁ জুবায়ের, হ্যাঁ স্যার। এই তুমি এখানে ক্লাসে ঢুকছো না? আচ্ছা, এই আপনাদের এই যে আপনাদের গ্রুপের একজন অ্যাডমিন আপনাদের সবসময় আপনাদের সাথে কথা বলবে। পরিচয় এখন দেয়নি, পরে পরিচয় দিবে আর কি। আপনাদের বড় ভাই, দোয়া করেন যে পার হয়ে যায়। হ্যাঁ বলেন জুবাইর ভাই। স্যার হুম। দয়া করে স্যার আসেন আমরা